হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে ঢ্যাঁড়সের দারুণ মজার একটা পদ তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা এত সুস্বাদু এবং মজার হবে যে শুধুমাত্র চেখে দেখতে গেলেই ফুরিয়ে যাবে বন্ধুরা। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সঙ্গেই থাকুন, একে একে সব কিছু দেখিয়ে দেবো। আর এখানে আমি যে ঢ্যাঁড়সগুলো নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি বন্ধুরা, এতটুকুতেই আমার হয়ে যাবে। আপনারা আবার ভাববেন না যে এতটুকু দিয়ে তৈরি করতে হবে। আপনাদের যতটা লাগবে আপনারা ঠিক ততটা পরিমাণ ঢ্যাঁড়স নিয়ে নেবেন। আর অবশ্যই এক সাইজের ঢ্যাঁড়স নেওয়ার চেষ্টা করবেন। তো আমার এখানে যদিও একটু ছোট বড় হয়েছে, তবুও আমি চেষ্টা করছি বেছে বেছে একই লেভেলের ঢ্যাঁড়সগুলোকে নেওয়ার জন্য। ঢ্যাঁড়সগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং মাথা এবং পিছনের দিকটাকে ফেলে দিয়েছি। তারপরে ঢ্যাঁড়সগুলোকে লম্বালম্বিভাবে চিড়ে নিতে হবে, যদিও আমি এখনও চিড়ে নেইনি। তো বন্ধুরা, চিড়ে নিব আমি রান্নার আগেই। আর এখানে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি সাদা সরিষা 1 চা চামচ পরিমাণ, নিয়ে নিয়েছি ধনিয়া 1 চা চামচ পরিমাণ, নিয়ে নিয়েছি জিরা 1 চা চামচ পরিমাণ, আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি জিরা অর্থাৎ মৌরি 1 চামচের একটু কম বন্ধু। আর এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ আর নিয়ে নিয়েছি রসুন। তো ঝালের পরিমাণটা কিন্তু যার যার নিজস্ব পছন্দ। আমি আবার একটু ঝাল খেতে পছন্দ করি, তো সেজন্য সবসময় একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করি। তবে বাচ্চাদের কথা বিবেচনা করে অনেক ক্ষেত্রে একটু কম দেওয়া হয়ে যায়। তো আপনারাও সেরকম নিজেদের প্রয়োজন অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নেবেন। এবং এই রেসিপিটি তৈরিতে কাঁচামরিচ লাগবে এবং সরিষা লাগবে। এখানে কিন্তু পোস্তদানা ব্যবহার করা যাবে না। তো দেখিয়ে দিলাম, চলুন এখন প্রসেসিংটা দেখে নেওয়া যাক। ধরো এখানে চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটাতে কোনো তেল কিচ্ছু দেওয়া না, জাস্ট কড়াইটা গরম হয়ে গেলে আমি তার ভেতরে প্রথমে এই যে দেখুন ধনিয়াটা দিয়ে নিচ্ছি, আস্ত ধনিয়া। তারপরে আমি এখানে জিরাটা দিয়ে নিচ্ছি দেখুন। আর এখানে আমি মৌরিটা দিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে একদম কমিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এটাকে জাস্ট একটু ভেজে নিই। তো বন্ধুরা দেখুন, এটা ফুটফাট করে ফুটছে। তো ভাজা এই মশলাটা দিলে কিন্তু একদম যে ঢ্যাঁড়সের একটা বুনো গন্ধ যেটা থাকে সেটা কিন্তু একদমই থাকবে না, যার জন্য এই মশলাটা ব্যবহার করতেই হবে। আমি একটা কাপড় দিয়ে ধরে নাড়িয়ে দিচ্ছি। তো মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। দেখুন ভাজা মশলাটা এখানে আমি নামিয়ে নিয়েছি, কিন্তু সরিষাটা কিন্তু কাঁচা রয়েছে। সরিষাটা কিন্তু ভেজে নেওয়া যাবে না কোনো কারণেই। তো এটাকে একটু সাইডে রেখে এখন কড়াইতে আমি একটু সামান্য তেল দিয়ে নেব। তো এখানে আমি একটু সামান্য পরিমাণ তেল কড়াইয়ে দিয়ে নিলাম। বন্ধুরা, এই তেলে আমি পেঁয়াজ এবং রসুনটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি দিয়ে নিলাম, তারপরে আমি রসুনটা দিয়ে নিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজ এবং রসুনটা ভেজে নেব, কাঁচামরিচটা কিন্তু ভাজবো না, একটু খেয়াল করবেন। তো বন্ধুরা, এটাও কিন্তু ভাজা আমার হয়ে গেছে দেখুন। এর থেকে বেশি ভাজলে কিন্তু বেরেস্তা হয়ে যাবে। তো আমার এরকম পর্যায়ে আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা তুলে নেওয়ার পরে কড়াইতে যতটুকু তেল রয়েছে এর ভিতর আমি ঢ্যাঁড়সগুলো এভাবে একটু নেড়ে চেড়ে গায়ের পানিটাকে একটু শুকিয়ে নেব। আর এর ভেতরে কিন্তু কোনো লবণ এবং হলুদ কিচ্ছু দেবো না। বডিতে যে পানিটা রয়েছে জাস্ট সেটা একটুখানি শুকিয়ে নেওয়ার জন্য এই ভাজাটা একটু নেড়ে চেড়ে নিয়ে যাবে। ওই ধরুন 5-10 মিনিটের মতো। আর দেখুন ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি ছেড়ে নিয়েছি একদম মাঝ বরাবর।
ফালি করেছি, যাতে করে ভিতরে সমস্ত মশলাপাতি ঢুকে যায়। বডির পানিটা ভালো মতো শুকিয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিব। আর এটা কড়াইয়ের উপরে এভাবেই 2 মিনিট থাকবে। আমি চলে এসেছি আমার আদিম যুগের যন্ত্রের উপরে, মানে শিলপাটা। তো তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্যবহার করতে পারবা। এখানে আমি প্রথমেই শিলটা শুকনা করে নিয়ে ভাজা মশলাটাকে একটু পিষে নেব। শুধুমাত্র এখানে ভাজা মশলা রয়েছে, ধনিয়া, জিরা এবং মৌরিটা ভালোভাবে আমি দেখিয়ে দিলাম। বন্ধুরা, ভাজা মশলাটাকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি, ওটাকে তুলে নেওয়ার কোনো দরকার নেই। এখানে আমি বাকি মশলাটা নিয়ে নেব। আমি এখানে সরিষাটা নিয়ে নিলাম, আমি এখানে দিয়ে নিলাম কাঁচা মরিচটা, এবং এখন আমি এখানে দিয়ে নেব পেঁয়াজ এবং রসুন ভেজে নেওয়াটা। এটা বাটার সময় খানিকটা লবণ এখানে দিয়ে নেব, তবে লবণটা অনুমান করে দিতে হবে, লবণটা বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। তো তাই জন্য একটু কম করে দিয়েই মশলাটাকে বেটে নেব। আমার মশলাটা কিন্তু পিষে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটা তুলে নিচ্ছি, ভাজা এবং বাটা একসঙ্গে তুলে নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি। দেখুন ঢেঁড়সটাকে তুলে, তো তারপরে আমি দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা দেওয়ার পরে মন চাইলে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিতে পারো, তবে হলুদটা না দিতে পারলেই ভালো, তাহলে একটু সাদা সাদা ভাব আসবে। তো তারপরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এই যে ঢেঁড়সগুলো কিন্তু এরকম ফালি করে নিয়েছি, যাতে মশলাটা তার ভিতরে ঢুকে যায়। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এখানে সামান্য পানি দিয়ে নিতে হবে। এই যে ঢেঁড়সটা মাখা হয়ে গেল, এখন নিয়ে নিতে হবে একটা টিফিন ক্যারিয়ার। তো আমি টিফিন ক্যারিয়ার নিচ্ছি না, কারণ আমার টিফিন ক্যারিয়ারের ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছি না। আর আমার যেহেতু পরিমাণে কম, আমি এখানে একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি। তো আমি এটা এখন বাটির ভেতরে সুন্দর মতো সেট করে বসিয়ে দেব, ঠিক এভাবে। একটু সুন্দরভাবে গুছিয়ে বসিয়ে দিতে হবে কিন্তু। মশলাগুলো সব সুন্দর মতো কেটে দিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে পাত্রটা ধুয়ে পানিটা দিয়ে দেবো। যে সুন্দর মতো দিয়ে নিলাম। এখানে আমি কিন্তু অল্প পরিমাণ একটু পানি নিয়ে নিয়েছি, খুব বেশি না। পানিটা আমি এর উপর থেকে দিয়ে নিলাম, খুবই সামান্য কিন্তু। এবং ভেতরে ভেতরে একটু এভাবে নাড়িয়ে দিলাম, যাতে করে পানিটা অল ওভার একদম মিক্সড হয়ে যায়। আর তারপরে আমি এখন এর উপর একটু সরিষার তেল ছড়িয়ে দেব। বন্ধুরা, সরিষার তেলটা দিয়ে আমি এভাবে একটু মিলিয়ে নিয়েছি। তো তারপরে আমি এখন এই যে ঢাকনাটা দিয়ে নিচ্ছি। এই যে এটাকে এখন আমি ভাপে বসিয়ে দেব। তো ভাপে বসানোর জন্য চুলাতে একটা কড়াই দিয়ে তাতে একটু পানি দিয়ে নিয়েছি। তো তোমাদের যদি খুব বড় কড়াই হয় তাহলে কিন্তু ভেতরে একটা স্ট্যান্ড বসাতে হবে। আমি কিন্তু একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি, তো দেখিয়ে দিচ্ছি। এখানে একটা নর্মাল ফ্রাই প্যান, তাতে পানি দিয়ে নিয়েছি। পানিটা কিন্তু অলরেডি ফুটছে, গরম হয়ে গেছে। তো এর ভেতরে এখন আমি বাটিটাকে বসিয়ে দেবো, কোনো স্ট্যান্ড দেবো না। আমি কিন্তু খুব বেশি পানি এখানে দেইনি, যে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আর এটাকে একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে। তো যদি ঢেঁড়সটা ভালো হয়, ভালো মানের হয়, অর্থাৎ একটু কচি থাকে, তাহলে কিন্তু 20 মিনিটের ভেতরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, ভাপটা। আর যদি একটু শক্ত হয় বা 2-1 দিনের হয় না বাজারে পুরাতন সবজি, তো সেটা কিন্তু হতে 30 মিনিটের বেশি লাগবে না। এটাকে 30 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে।
অলরেডি 30 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে চলে আসলাম, দেখি আমার রান্নাটা কোন পর্যায়ে। এখন আমি ঢাকনাটাকে একটু তুলব। দেখুন একদম এটা কিন্তু হয়ে গেছে, পানিটা ফুটছে। তো আমি এটাকে আবারও ঢেকে দেবো এবং চুলাটাকে বন্ধ করে দেব। বন্ধুরা এখন আমি এটাকে একটু আলগা করছি। দেখুন আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, একদম গরম ভাপ উঠছে। আর এখানে আমি অল্প চারটা ভাত নিয়ে নিয়েছি, এই যে গরম ভাত। একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখুন এখানে আমি গুছিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে, একদম ভাপ উঠছে। দেখাই ধরা একদমই গরম, খেয়ে দেখাতে পারছি না, চেষ্টা করছি। তো দারুণ মজার এই রেসিপিটি, একদম সরিষার যে মাখো মাখো একটা গন্ধ, খুবই মজার হয়েছে বন্ধুরা। মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। খেতে যা মজা হয়েছে কি বলবো, বাসায় না করে দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। তো অবশ্যই রেসিপিটি বাসায় তৈরি করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবেন কেমন লাগলো বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।